হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো আজকে আমি খুব সকাল থেকে আমি কাজটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ একদম সকালে বলতে তখন ঘড়িতে 6টা বাজে, আর আমি উঠে নিচে কাজকর্ম সেরে তারপরে ছেলেকে রেডি করিয়ে স্কুল পাঠিয়েছি। তারপর আমি উপরে এসেছি, যেহেতু এখন ওপরে থাকি, তো ওপরের ঘরের বিছানাটা যেমনকার তেমনই পড়ে আছে, তো ওপরটা আমার পরিষ্কার করা হয়নি, তাই সব নিচে সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি উপরে এলাম। তো এখন মশারিটাকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপর ঘর দোর সব পরিষ্কার করে নেবো। আর এটা বৃহস্পতিবারের ভিডিও, তো সঙ্গে সঙ্গে মাথায় চাপও আছে যে পুজো সারতে হবে। আর বৃহস্পতিবারের পুজোটা আমিই করি, কারণ বৃহস্পতিবার একটু ঝামেলা বলতে ঘর স্থাপন করা বা এটা ওটা করা, তো আলপনা দেওয়া, সে কারণেই আমি পুজোটা করি, আর শাশুড়ি মা সেইভাবে পারেন না বলে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে স্নান সারবো, তার ফলে আমি এইসব কাজগুলো করছি। আর তো মশারিটাকে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এই বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নেবো। আর এখন তো মোটামুটি শীত যাওয়ার মুখে, তো লেপ টেপ সব তুলে দিয়েছি, শুধু একটা পাতলা ব্ল্যাঙ্কেট আর একটা কাঁথা আছে। আর উপরের ঘরে সাধারণত এই সবগুলোই হয়ে যাচ্ছে, আর লেপ নেওয়া যায় না। নিচের ঘরটা যদিও বা ঠান্ডা, এইসবে ঠান্ডা শীত ভাঙবে না, কিন্তু উপরের ঘরে এইসবই যথেষ্ট। তার কারণে আমি লেপগুলোকে তুলে দিয়েছি, ভাবলাম পাতলা পাতলা জিনিসগুলো নিই, গোছাতেও সুবিধে হয়, কাচতেও সুবিধে। এই কভারটা পাতলা, লেপের কভারটাও খুব ভারী, তার ফলে লেপটাকে তুলে দিয়েছি। তো এখন আমি এই বিছানাপত্রগুলোকে ভালো করে গুছিয়ে নেবো, আর বেডশিটটাকে একটু চেঞ্জ করে নেবো। বেডশিটটাকে কাচবো, পরিষ্কার আছে যদিও বা, তবুও আমি একটা বেডশিট 4-5 দিন পর পর কেচে দিই। আর নোংরাও হয়, সত্যি সত্যি একটা বাচ্চা থাকলে নোংরা তো হবেই, তো সেরকমই। তো আমি বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে এই বেডশিটটাকে এখন পেতে নিচ্ছি। আর জানলাটা খুলতেই পারি না যবে থেকে শীত পড়েছে, কারণ এইদিকে জানলাটা খুললেই প্রচণ্ড হাওয়া দেয়। তো ভাবলাম এখন একটু গরম পড়েছে, তো জানলাটা একটু খুলে দিই। তো দেখলাম জানলা খোলার পর দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও লাগছে, তার ফলে আবার জানলাটাকে বন্ধ করে দিয়েছি। তো এখন বেডশিটটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেব। আর যেটা বলছিলাম, আজকালকার দিনে মানুষের বোধ ক্ষমতা খুব কম, বোধের খুব কম, আর সে কারণেই আমাদের সংসারেও প্রচুর অশান্তি। শুধু এটা দেখতে গেলে আমাদের চারদিকে আমাদের সমাজের চারদিকটাই দেখলেই বোঝা যায় যে আমাদের অশান্তির শেষ নেই। কারণ আজকালকার মানুষ আমরা অল্পতে সবাই খুব খুশি কমই হই, আর আমাদের চাহিদাও অনেকটাই বেশি, কিন্তু সব মানুষ সমান নয়। তার ফলে আমাদের সমাজে এমনও মানুষ আছে যাদের টাকা পয়সা বা অনেক কিছুই কম দরকার হয়, যেটুকু না হলেই নয়, সেটুকু হলেই যথেষ্ট, তারা খুশি হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে ঘর বারান্দা সব মুছে নিলাম। আর পাশের ঘরটা যেহেতু ঠাকুর রেখেছি, তো সেটা স্নান করেই তারপরে সারবো। তো যা বলছিলাম, তো এখনকার দিনে আমাদের মানুষের বোধের খুব অভাব। কখন কোন টাইমে কি করতে হবে, বা একটা মানুষকে কখন কিভাবে কি বলতে হবে বা কি করতে হবে, কখন কি করা উচিত, এগুলো আমাদের মধ্যে ধীরে ধীরে প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা শুধু নিজেরটাই ভাবি, কিন্তু নিজেরটা ভাবতে গিয়ে অন্যকেও যে কষ্ট দেওয়া হয় অনেক সময় আমরা ভুলে যাই। তো তার কারণে এটা বিশেষ করে একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি হয়, তাহলে সেটা আরও বেশি মারাত্মক ভুল হয়। কারণটা আজকালকার সমাজে ডিভোর্সের সংখ্যাও তার কারণেই বেড়ে গেছে। তো তার কারণেই আমার মনে হয় যে পয়সাওয়ালা বরের থেকে বা স্বামী পাওয়ার থেকে বুঝদার স্বামী পাওয়া অনেক ভালো। একটা বুঝদার স্বামী হলে তার কাছে পয়সা কম থাকলেও সে অনায়াসে হ্যান্ডেলিং করতে পারবে তার স্ত্রীকে, বা কখন কী টাইমে কখন কিভাবে তার পাশে দাঁড়ানোর দরকার সেটা যদি বুঝতে পারে, সে অনায়াসে তার পাশে থাকতে পারে। তো
তার জন্য টাকা পয়সা অনেক সময় অনেক ক্ষেত্রে একটা বউয়ের পাশে দাঁড়াতে গিয়ে একটা স্বামীর টাকা পয়সার প্রয়োজন নাও হতে পারে বা অনেক সময় হয় না, কিন্তু আজকাল সমাজের এইটুকুই আমাদের হারিয়ে গেছে। তো তার ফলে হয়তো সম্পর্ক ভাঙনের দিকেই বেশি। তো সেটাই আমারও মনে হলো। তো আমিও যে আমার নিজেকে দিয়ে ভাবি যে শ্বশুরবাড়িতে যদি খুব কষ্টে থাকি বা কোনো কিছু দিক থেকে কষ্ট পাই, তো সেটার একজনেই প্রকাশ করার জায়গা সেটা স্বামী। আর স্বামীও যদি বুঝদার না হয়, সেখানে কষ্টের আর শেষ থাকে না। তো সেক্ষেত্রেই বলতে ইচ্ছে করলো যে স্বামীকে আর যাই হোক পয়সা না থাকলেও বুঝদার হওয়া খুব দরকার। আর আমাদের মেয়েদের ওইটুকুই বেশিরভাগ মেয়েদের চাওয়া থাকে। তো আমার দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার উপরেরটাও গোছানো কমপ্লিট। আর এগুলো আমাকে নিত্যদিন করতে হয়, ফলে খুবই ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু কিছু করার নেই, করতে হবে। আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি যে আমাকে এসবগুলো না করলে ভালোও লাগে না। তো আমি স্নান সেরে চলে এলাম, দিয়ে এখন সিঁদুর পরে নিলাম। দিয়ে এই যে দেখো বাগান স্নান সেরে আসার আগে বাগানে মানে দুব্বো বেলপাতা যা যা লাগে সব তুলে নিয়ে এসেছিলাম। তো কিছু একটা ফুলও নিয়ে মানে কয়েকটা ফুলও বাগান থেকে তুলে নিয়েছিলাম। একসময় ভেবেছিলাম বাগানের কিছু তুলব না, কিন্তু ইদানিং দেখি ফুলগুলো অনেক সময় নষ্ট হয় পুজো না করার ফলে, সে কারণে আমি একটু নিয়ে এলাম। তো বেলপাতা দুব্বো সব নিয়ে এসেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার সব দরকার আছে। তো আমের শাখা সব কিছুই নিয়ে এসেছি। দিয়ে আমি এই ঘরটাও মুছে নিলাম, ঠাকুরের সিংহাসন ঝেড়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর তারপর আমি এগুলো এখন টুকটুক করে জোগাড় করব। দিয়ে তারপর আলপনাটা দেবো আগে, কারণ আলপনাটা দিতে পারিনি। আগে নিচে গেলাম, নিচে গিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে এসেছি। তারপরে শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে এসেছি, কারণ শিবরাত্রি গেছে বলে ঘি মধু সব শিব ঠাকুরের গায়ে লেগেছিল। তো সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এলাম। দিয়ে তারপর উপরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করলাম, দিয়ে এখন আলপনা দিচ্ছি। তো এইসব করতে গিয়ে ক্লান্ত হই ঠিক, কিন্তু জানি না পুজোর কাজ করতে ভীষণই ভালো লাগে, যেটা এক কথায় প্রকাশ করা যায় না। যতগুলো কাজ আছে আমাদের সংসার লাইফে, আমার সব থেকে প্রিয় কাজ হচ্ছে ঠাকুর পুজো। ঠাকুরের জন্য কিছু মানে রান্না বান্না বা ভোগ রান্না করা বা ঠাকুরের জন্য জোগাড় করা, এসবগুলো আমার কাছে ভীষণ প্রিয়। আর খুব মানে মনের দিক থেকে খুব শান্তি লাগে এসবগুলো করলে, আর যেন মনে হয় না আমার মধ্যে কোনো কষ্ট আছে। তো যাই হোক, আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘট স্থাপন করব বলে এগুলোও রেডি। আর বর আর শাশুড়ি এই জানলা দিয়ে দেখতে গেছে পেছন দিকে আমার একটা কাকা শ্বশুর আছে। তো আমার বর ফুল গাছ আর একটা পেঁপে গাছ লাগিয়েছিল, তো তারা ছাগল দিয়ে খাইয়ে দেয়। তো পেছন দিকে কোনো গাছই হতে দেয় না, তার ফলে ওরা দেখতে গেছে, দোতলার ওপর থেকে ওরা দেখছে নিচে যে গাছটা নেই। তো সে কারণে ওদেরকে বলতে গেলে ওরা দু এক কথা উল্টোপাল্টা কথা বলে, তার ফলে ওদেরকে বলা কিছু না বলাই সমান। তো যাই হোক, আমার ঘট স্থাপন করা হয়ে গেল। দিয়ে সব ঠাকুরকে এক এক করে ফুল দিয়ে দেবো। আর আমের একটা শাখা বেশি হয়ে গেছে, কারণ আমি ভেবেছিলাম যে বর মিলে নিয়ে যাবে, কিন্তু ও নিয়ে যাবে না। তো ভাবলাম তাহলে কি করব, এটা ফেলেই দিই। যেহেতু এখানে প্রচুর আম বাগান, তো আমের শাখারও অভাব নেই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোর কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন পুজোটা সেরে নেবো। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর আমি বরকে বললাম একটু ধুনোটা জ্বালিয়ে দাও, তো ও আবার ধুনোটা জ্বালিয়ে দিল, কারণ কাজটা অনেকটা এগিয়ে থাকে। আর তখন ঘড়িতে 11:30 বাজে, ওদেরও খিদে পেয়েছে করছে। সে তাড়াহুড়োর কারণে বলেছিলাম যে একটু ধুনোটাকে আমাকে একটু ছোবড়াগুলোকে একটু জ্বালিয়ে দাও, তো সে কারণে একটু জ্বালিয়ে দিল। তারপরে আমি একটু শিব মন্দিরে যাব, কারণ আমি শিব ঠাকুরগুলোকে সব পরিষ্কার করে এসেছি, কিন্তু ফুল বেলপাতা কিছু দেওয়া হয়নি। তার ফলে একটু জল ফুল বেলপাতা সব দিয়ে আসবো, আর একটু ধুনো দেখিয়ে আসবো মন্দিরে। তো আমার এখানে পুজো কমপ্লিট। দিয়ে আমি এখন মন্দির সেরে চলে আসবো। তারপর
তাড়াহুড়ো করে সব কিছু করে আবার নিচে যাব, নিচে সব ওদেরকে খাবার দাবার দেবো। দিয়ে আমি আজকে দুপুরেও রান্না সেরে ফেলেছি, আজকে নিরামিষ। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।